বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের সম্ভাবনা দেখা দিয়েছে। ভারী বর্ষণে পাহাড় ও দেয়াল ধস, চট্টগ্রাম ও কক্সবাজারে প্রাণ গেল 4 জনের। বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ, ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে মাইকিং প্রশাসনের। এখনো অতি বর্ষণ চলমান রয়েছে, যার কারণে আমাদের পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। সকলকে আমরা সরিয়ে নেব, নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব। 50 বছরের রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী, জনভোগান্তি চরমে। যাত্রীসহ আটকা পর্যটন এক্সপ্রেস। আগামী মৌসুমে পরিস্থিতি উন্নতির আশা মেয়রের। সামান্য বৃষ্টি হইলে ডুবে যায়। হাঁটা চলা কত সমস্যা হচ্ছে, স্রোতের কারণে সামনে আগান জানা। বাকি কাজগুলো করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। ইনশাআল্লাহ আগামী মৌসুমে এখানে আর পানি ইনশাআল্লাহ আপনারা দেখবেন না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। মানিকগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া, আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী। সংকট মোকাবিলা ও আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় বাহিনীর সদস্যদের প্রশংসা। বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। পর্যায়ক্রমে চালু হবে মধ্যপ্রাচ্য সহ জাপান, দক্ষিণ কোরিয়া ও মরিশাসেও, জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। উৎসবে মাতোয়ারা আকাশী সাদা সমর্থকরা। শিরোপা ধরে রাখার মিশন আর্জেন্টিনার, মিশর বধে ভিন্ন কৌশল স্ক্যালনের। একাদশে পরিবর্তনের আভাস। পঞ্চাশ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে ডুবল চট্টগ্রাম। 24 ঘন্টায় 386 মিলিমিটার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। যান চলাচলে ব্যাহত হওয়ায় ভোগান্তিতে মানুষ। তবে আগের চেয়ে পরিস্থিতি উন্নতি হয়েছে বলে দাবি করেন সিটি মেয়র। চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ও দেয়াল ধসে প্রাণ গেল 4 জনের। বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ, ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে মাইকিং প্রশাসনের। অতি ভারী বর্ষণের কবলে চট্টগ্রাম। 3 দিন ধরে ঝরছে মুষলধারে বৃষ্টি, সঙ্গে জোয়ারের পানি যুক্ত হয়ে প্রায় পুরো নগরী পানির নিচে। আগ্রাবাদ, সিডিয়া আবাসিক এলাকা, চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাই সহ প্রায় সব এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। কোথাও হাঁটু পানি, কোথাও বা বুক সমান। যান চলাচল ব্যাহত হয়ে চরম দুর্ভোগে মানুষ। অতিরিক্ত পানি, হাঁটা চলা কত সমস্যা হচ্ছে, গাড়ি চলাফেরা করতেছে না, অনেক কষ্ট। প্রচুর পানি, স্রোতের কারণে সামনে আগান জানা। সামান্য বৃষ্টি হইলে ডুবে যায়। এখানে অবস্থা দিন থেকে ভালো হবে না। এই যে খাল এগুলো করতেছে না, এগুলো 2 দিন পরে আবার অর্ধ হতে। পানিতে তলিয়ে গেছে 16 শহর রেল স্টেশনের পাশের রেল লাইন। যাত্রীসহ আটকা পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। ভারী বৃষ্টিতে পতেঙ্গায় বিমানবন্দর যাওয়ার সড়কের একাংশ ধসে গেছে, তবে এক পাশ দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখে সিটি মেয়র দাবি করেন জলাবদ্ধতা কমে এসেছে 60 থেকে 70%। আগামী বর্ষায় থাকবে না একটুও। বদ্রাহাটে পানি ওঠার কারণে তারা সমস্ত বাঁধগুলো তারা খুলে দিয়েছে। এই জন্য এই বর্ষা মৌসুমের পরে তারা বাকি কাজগুলো করবে। বাকি কাজগুলো করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। ইনশাআল্লাহ আগামী মৌসুমে এখানে আর পানি ইনশাআল্লাহ আপনারা দেখবেন না। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য সাইদ আল নোমান। 19 সদস্যের কমিটি হয়েছে, যেখানে মাননীয় মেয়রকে হেড করা এবং তার আন্ডারে এখন পুরো সিডিএ, পিডিবি, আর্মি, আর্মড ফোর্সেস, ওয়াসা সকলে কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে। রাঙ্গুনিয়ার গুচ্ছ গ্রামে পাহাড় ধসে ও বায়োজিদে দেয়াল ধসে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। কক্সবাজারের দরিয়ানগর এলাকায় পাহাড় ধসে চাপা পড়েন স্বামী স্ত্রী, মারা যান লিমা আক্তার। রাঙামাটির বাঘাইছড়িতে গাছ চাপা পড়ে মারা গেছেন এক নারী। পুরা ঘরটা মানে তলায় পড়ে গেছে। পরে যাইয়া দেখি স্বামীটা শুধু একটু বাইরে আছে আর বাকিটা টিনের নিচে। পাহাড় ধসের সম্ভাবনা দেখা দিয়েছে। অব্যাহত ভারী বর্ষণে 3 পার্বত্য জেলায় বন্যা ও পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। সকলকে আমরা সরিয়ে নেব, নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি। সাগর উত্তাল থাকায় কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনাল থেকে কমে গেছে গ্যাস সরবরাহ। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।
এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন শফিকুজ্জামান রুবেল। যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, আপনাকে স্বাগত জানাই। আমরা প্রতিবেদন দেখলাম যে ভারী বর্ষণে এত বেশি বৃষ্টিপাত হয়েছে যে চট্টগ্রাম নগরী একেবারে ডুবে গেছে এবং পাহাড়ি অঞ্চলগুলোতেও জরুরি অবস্থার মতো ব্যাপার ঘটেছে, সেখান থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। তো এই ভারী বর্ষণের আর কি তথ্য আপনার কাছে আছে একটু জানতে চাই। খুবই চিন্তার বিষয় রুদ্র, যেমনটি আমরা প্রতিবেদনে দেখলাম, এর পাশাপাশি প্রতিবেদনের বাইরে কিন্তু অনেক আলোচনা রয়েছে। এই সিজনটা চলছে, আপনি জানেন যে বৈশাখী মাস, এই সময় এমনি ঝড় থাকে। তার উপরে প্রতি বছরই আমরা দেখি যে ঝড়ের সময় পাহাড় ধস হয়, বন্যা হয় পাহাড়ি ঢলের কারণে। এবারও কিন্তু সেরকম আশঙ্কা করছেন আবহাওয়া অফিস, সেই তথ্য আমাদেরকে দিয়েছেন। পাশাপাশি সতর্ক করার যে জায়গাটি সেটি কিন্তু তুমুল আকারে সরকারের যে উইংসগুলো আছে সেগুলোর পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর, আবহাওয়া অফিস তারাও কিন্তু সতর্ক করেছেন। আমরা মোটা তাকে যদি দেখি যে আজকের যেই ঘটনা, সেই ঘটনায় চট্টগ্রাম এবং কক্সবাজারের পাহাড় ধসে 4 জনের প্রাণহানি হয়েছে, সেটি অত্যন্ত মর্মান্তিক। সেখানে এই যাবৎকালের বলা যায় যে শত বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, যেটি পুরো নগরীকে, আমরা জানি যে বন্দরনগরীতে বৃষ্টি হলে যেখানে তলিয়ে যায় সেখানে কি পরিমাণ পরিস্থিতির সৃষ্টি হয় সেটা আমরা প্রতিবেদনে দেখলাম। এর পাশাপাশি এই যে পাহাড়ের যে ধসের আশঙ্কা, সেটি কিন্তু তুমুল আকারে এই মুহূর্তে বলছেন আবহাওয়া অফিস। সেই কারণে আমরা দেখছি যে বন্দরনগরী যেই আবহাওয়া অফিসের এবং ফায়ার সার্ভিসের যে লোকজনগুলো রয়েছে তারা কিন্তু মাইকিং করছেন এবং সতর্ক করছেন যে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার আশেপাশে কিন্তু থাকা যাবে না। এর পাশাপাশি এই পাহাড়ের আশেপাশে যেই ঘরবাড়িগুলো রয়েছে, বাসিন্দাদের রয়েছে, তাদেরও কিন্তু সতর্ক করছেন যে তারা যাতে নিরাপদ স্থানে যায়। এবং সরকারের পক্ষ থেকে আমরা দেখছি যে সেখানে বাড়তি প্রস্তুতির ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই ধরনের আলাপও কিন্তু আমরা আজকে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে জানতে পেরেছি। সেই সংশ্লিষ্ট একটি প্রতিবেদনও কিন্তু আমাদের হাতে রয়েছে। পাশাপাশি তার প্রভাবে সারা দেশের বিভিন্ন জায়গায় কি ঘটেছে সেই সংশ্লিষ্ট একটি প্রতিবেদন রয়েছে। তো এদিকে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা, সড়কে ভোগান্তি পড়েন যাত্রীরা। আবহাওয়া অফিস বলছে আগামী 3 অথবা 4 দিনে বৃষ্টিপাত সহ পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এদিকে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। 64 জেলায় পাঠানো হয়েছে সহায়তা। টানা অঝোরে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়কে হাঁটু পানি জমে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও নিম্ন আয়ের কর্মজীবীরা। অনেক যানবাহন ধীর গতিতে চলাচল করছে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। আগামী 3-4 দিন বৃষ্টিপাত সহ পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের 4 সমুদ্র বন্দরকেই 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মেলা কষ্ট হইতেছে মানে জাম জুপ লাগিয়ে রয়েছে, পানি 12 মাসে পানি বাইর প্রায় 1.5 ঘন্টা সময় যাচ্ছে, আমরা আসতে পারতেছি না। মানে মোটরসাইকেল প্রায় ডুবে যাচ্ছে। রাস্তা রিক্সা ভাড়া বেড়ে গেছে, অতিরিক্ত পাওয়াও যাচ্ছে না। তার সাথে রাস্তা ডুবে গেছে। আইল্যান্ডগুলোতে লুকানো ড্রেইন আছে, যেই ভয়ে মেইন রোড দিয়ে চলে আসতেছে আর কি। পল্লবীর পর থেকে ভয়াবহ অবস্থা, আমরা ভিজে গেছি, রাস্তার অবস্থা খুব করুণ। এদিকে সচিবালয়ে বাংলাদেশে দুর্যোগ মোকাবেলার সহযোগিতা নিয়ে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, হঠাৎ বন্যাসহ দুর্যোগ মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। 64 জেলায় ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে প্রত্যেক জেলায় 200 মেট্রিক টন করে চাল, 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি তাৎক্ষণিকভাবে এই ধরনের দুর্যোগে আক্রান্ত ব্যক্তিদেরকে সহযোগিতা প্রদান করার জন্য। আমরা এই ব্যাপারে সামগ্রিক প্রস্তুতি রয়েছে। বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই। বড় ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্য তাৎক্ষণিক সেখানে সহযোগিতা দিব। 64 জেলায় বরাদ্দ দিয়েছি, তার মধ্যে বেশি দিয়েছি আমরা ওই পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার। দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। রাঙ্গামাটি, কক্সবাজার। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম, আপনি দেখলেন যে রুবেল, মেয়র নিশ্চয়ই কথা বলেছেন। মেয়রের কথাটুকু কি বলেছেন সেটা একটু জানতে চাই, কারণ দেখেন এই চট্টগ্রাম শহর এবং আশপাশের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কিন্তু এর আগেও একাধিক প্রকল্প নিতে আমরা দেখেছি, শুনেছি, কিন্তু তারপরও জলাবদ্ধতা দূর হয়নি।
হ্যাঁ, কি বলছে এই জন্য আজকে আমরা সচিবালয়ে গিয়েছিলাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা একটি মিটিং করেছেন যুক্তরাজ্যের সাথে। সেখানে যুক্তরাজ্যের যে নিযুক্ত সারা কুক রয়েছেন আমাদের এখানে মার্কিন রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত, তার সাথে মিটিংয়ের পরে আমাদের সাথে যখন মন্ত্রী কথা বলেন, তিনি বলেছেন যে এই যে টানা কয়েকদিনের যে পাহাড় ধস সহ দুর্যোগের যে আশঙ্কা এবং দুর্ঘটনা, সেখান থেকে প্রস্তুতি স্বরূপ তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। মন্ত্রী যেটা বলেছেন যে পুরো 64 জেলায় কিন্তু সহায়তা পাঠিয়েছেন, পাশাপাশি দুর্যোগ মোকাবেলার জন্য যেই ধরনের প্রস্তুতির দরকার সেই প্রস্তুতি তারা পাঠিয়েছেন, এবং তিনি জানিয়েছেন যে এই কাজে সহায়তা করবে যুক্তরাজ্য। সেক্ষেত্রে তিনি মন্ত্রী কিছু বিষয় উল্লেখ করেছেন যে অর্থনীতির পাশাপাশি চিকিৎসা এবং বিভিন্ন দুর্যোগ থেকে উত্তরণের জন্য কী ধরনের ট্রেনিং নিতে হয় সেই সহায়তা কিন্তু যুক্তরাজ্য করবে। এর পাশাপাশি আমরা দেখছি যে পাহাড়ি অঞ্চলে কক্সবাজারে মাইকিংয়ের কথা আমি এর আগেও বলেছিলাম যে সতর্ক করা হচ্ছিল, এবং আপনি যেটা বললেন যে এই যে উদ্যোগ নেওয়ার কথা বন্দরনগরী চট্টগ্রাম যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এবার কিন্তু সেটি পুরোপুরি হস্তক্ষেপ করছেন প্রধানমন্ত্রী নিজে। তিনি দেখেছেন যে এর আগে অনেকবারই উদ্যোগ নেওয়া হয়েছে, কোনো ধরনের কোনো ফলপ্রসূ ফলাফল না আসার কারণে তিনি কিন্তু নিজে এটা তদারকি করছেন। সেই বিষয়টি আমরা দেখেছি যে মেয়র সামনে এনেছেন, এবং মেয়র সরজমিনেও কিন্তু তিনি এই পরিদর্শনটা করছেন। তো তিনি তার জায়গা থেকে আশ্বাস দিয়েছেন যে এবার যে উদ্যোগটি তারা নিচ্ছেন সেটা অবশ্যই সামনে ফলপ্রসূ হবে। তো সব মিলিয়ে বলা যায় যে দুর্যোগে মোকাবেলার জন্য পুরো যেই সরকারি যেই উইংসগুলো আছে সেগুলো কাজ করছেন, প্রস্তুতি নিয়ে রেখেছেন। তারা আশঙ্কা করছেন যে বড় ধরনের কোনো ধরনের বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত সেই ধরনের কোনো আশঙ্কা নেই। রুবেল, আপনাকে ধন্যবাদ। আমরাও চাই চট্টগ্রামবাসী জলাবদ্ধতা থেকে মুক্ত হোক এবং পাহাড়ে যে পাহাড় ধস এবং মানুষের মৃত্যু সেটি কমে আসুক। আপনাকে ধন্যবাদ রুবেল। জুলাই আগস্ট হত্যাযজ্ঞে দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার নেতৃত্বের দায়ও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। নিজ কার্যালয়ে তিনি জানান, তথ্য প্রমাণ যাচাই করে দেয়া হবে চূড়ান্ত প্রতিবেদন। 2024 সালের 2 অক্টোবর দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে আওয়ামী লীগের পাশাপাশি তৎকালীন 14 দলীয় জোটকেও দায়ী করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তদন্ত শুরু হলেও মাঝপথে এসে অনেকটা থমকে যায়। মঙ্গলবার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এ পর্যন্ত পাওয়া তথ্যউপাত্তে দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে। প্রাথমিক সংশ্লিষ্টতা তো আছে, ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন সম্পন্ন হতে তো একটা সময়ের ব্যাপার। জুলাই আন্দোলনের মধ্যে তাদের দলগত সংশ্লিষ্টতা আছে, ব্যক্তিগত দায় আছে, সুপিরিয়র দায় আছে, এইসব তো প্রাথমিক সংশ্লিষ্টতা আছে, এগুলো নিয়েই আমরা এগোচ্ছি। আমিনুল ইসলাম আরও জানান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুপেরিয়র রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ও তদন্তে উঠে এসেছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে তার সুপেরিয়র রেসপন্সিবিলিটি আছে, তার ব্যক্তিগত দায় আছে, অপরাধের সাথে তাদের এই সংগঠনের সংশ্লিষ্টতা আছে, এবং যদি দেখা যায় যে শেষ পর্যন্ত এই দলটি সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল বা আছে, সেক্ষেত্রে সংগঠন হিসেবে তার বিচার হবে। সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বিস্ফোরণের মামলায় যুবলীগের 2 নেতাকর্মীকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে সোমবার রাত 9:45টার দিকে সাভার তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। এই ঘটনায় সাভার উপজেলা এনসিপির সদস্য সচিব সালামত রানা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে মোহাম্মদ নুরুল ইসলাম ও সজীব নামে যুবলীগের 2 নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জামন্টপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, আর সজীব যুবলীগ কর্মী বলে জানিয়েছে পুলিশ। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানিকগঞ্জে 9ম পদাতিক ডিভিশনের মহড়া প্রত্যক্ষ করে সংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় সেনাবাহিনীর সদস্যদের প্রশংসা করেন তিনি। দীর্ঘ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সেনা সদস্যরা। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে।
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিকভাবে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়িবহর নিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের অধীন ৮ বীরে পৌঁছলে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে ঘুরে দেখেন ফার্ম বেজের বিভিন্ন অংশ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন সরকার প্রধান। সেনা সদস্যদের পরিচালিত রেইড মহড়া প্রত্যক্ষ করেন সরকার প্রধান। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন তিনি। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন তারেক রহমান। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চাও পান করেন। দীর্ঘ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সেনা সদস্যরা। সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর উপর গভীর আস্থা রয়েছে জনগণের। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন তিনি। এ সময় প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, মানিকগঞ্জ। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরে রোবোসাব 2026-এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, এ ধরনের সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রকল্পের পাশে থাকার আশ্বাস দিয়ে অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীরা তাদের তৈরি প্রজেক্ট প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। অবহেলা এবং জবাবদিহি না থাকায় মানুষ বছরের পর বছর স্বাস্থ্যসেবা বঞ্চিত বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেন, ৭২% মানুষের দারিদ্রতার বড় কারণ অসুস্থতা। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় স্বাস্থ্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক মানবাধিকার উল্লেখ করেন ডাক্তার জুবাইদা রহমান। সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা বিষয়ক কর্মশালা আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি। আয়োজনে যোগ দেন সরকারের নীতি নির্ধারক এবং বিদেশি কূটনীতিকরা। আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার। Trying to reach up to the village level, that is primary health care, which is the main slogan of our Honorable Prime Minister. We have taken so much of measures, not by only thought, not only by speaking, we are going to implement. অর্থমন্ত্রী বলেন, সরকার বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করছে। উপযুক্ত পরিবেশ আর সঠিক নীতিমালা পেলে উদ্যোক্তারা বিশ্বের অন্যতম সেরা পারফরম্যান্স দেখাতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। We have given lot of incentive for them to invest in the medical equipment manufacturing in Bangladesh. Bangladeshis are very good entrepreneurs, I can assure you of that. Given the space and the policy, they have performed the best, one of the best in the whole world, I tell you. জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, প্রতিটি নাগরিকের কাছে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। Health is not a privilege. It is a fundamental human right. Bangladesh's health sector has been facing years of neglect, lack of accountability. The people of Bangladesh pay 72% of health expenses, making illness one of the leading causes of poverty. We endeavor health for all, ensure universal health coverage, and deliver health care to every citizen with dignity and respect. তরুণ প্রজন্মকে জাতীয় সম্পদ উল্লেখ করে তাদের আরো দক্ষ করে গড়ে তোলার উপর জোর দেন ডাক্তার জুবাইদা রহমান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত যেসব মামলা এখনো প্রত্যাহার হয়নি সেগুলো যাচাই বাছাই করে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মুন্সি বলেন, রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনমন্ত্রীর নেতৃত্বাধীন আরেকটি কমিটির কাছে আসে। সেখানে প্রতিটি মামলা আইনগত দৃষ্টিকোণ থেকে যাচাই বাছাই করে প্রত্যাহারের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এদিন পাবলিক এক্সামিনেশন অফেন্স অ্যামেন্ডমেন্ট সংশোধিত বিল 2026 সংসদে পাশ হয়। যে রাজনৈতিক মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি, ইতিমধ্যে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। সেই কমিটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইনমন্ত্রীর নেতৃত্বে আরেকটি কমিটি হয়েছে। সেই কমিটির কাছে আসলে আমরা সেটা যাচাই বাছাই করে প্রত্যাহারের জন্য যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করছি এবং করব। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া সংকট নিরসন না হলে ভবিষ্যতে রাজনৈতিক সংঘাত সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জামায়াত। রাজধানীতে মানববন্ধনে জুলাইয়ের চেতনা রক্ষায় দ্রুত সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানান 11 দলীয় ঐক্যের নেতারা। বৃষ্টি উপেক্ষা করে রাজপথে জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে 11 দলীয় ঐক্যের মানববন্ধনে অংশ নেন তারা। মানববন্ধনে বিরোধী দলীয় নেতারা জানান, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে হুমকির মুখে পড়বে জুলাই সনদ বাস্তবায়ন। বাংলাদেশ রাষ্ট্রটিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে হলে অবশ্যই জুলাই সনদের যে গণভোটের গণরায়, সেই গণরায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান, বাংলাদেশের রাজনীতির এখন সবচেয়ে বড় সংকট জুলাই সনদ বাস্তবায়ন না করা। বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটা যদি বাস্তবায়ন না হয়, এই সংকট বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এর আগে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় দলটি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এবার বিশ্বকাপ প্রসঙ্গ। শিরোপা রক্ষার মিশনের রাউন্ড অফ 16 এবার আর্জেন্টিনার সামনে মিশর। গেল ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আনছেন স্ক্যালোনি। তাই নতুন ফরমেশন আর ট্যাকটিক্সে দেখা দিতে পারে টিম আর্জেন্টিনাকে। অন্যদিকে বিশ্বকাপে নকআউট পর্বে পাওয়া প্রথম জয়ের রেকর্ডটা আরও লম্বা করতে চায় মিশর। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 10টায়। যুক্তরাষ্ট্র থেকে SM ইকবালের প্রতিবেদন। কেপ ভার্দের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়া আর্জেন্টিনা রাউন্ড অফ 16 শুরুর আগে কাজ করেছে তাদের ভুলগুলো নিয়ে। বিশেষ করে একাদশ সিলেকশনে যে অপরিপক্কতার পরিচয় দিয়েছে টিম ম্যানেজমেন্ট, তা নিয়ে হয়েছে বেশ কাটাছেঁড়া। নতুন কম্বিনেশন সেট করতে বেস ক্যাম্পে গিয়ে যেমন পরীক্ষা নিরীক্ষা চলেছে ঢের, তার টের পাওয়া গেছে আটলান্টা পা রেখেই আর্জেন্টিনার সিরিয়াস অনুশীলনে। সূত্র বলছে রাউন্ড অফ 16-এ ইজিপ্ট ম্যাচে অন্তত 3 পরিবর্তন নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তে। আস্থার প্রতীক হয়ে উঠতে না পারায় এই ম্যাচে শুরুর একাদশে জায়গা হারাচ্ছেন লাউতারো মার্তিনেজ আর থিয়াগো আলমাদা, এটা প্রায় নিশ্চিত। তাদের জায়গায় আসছেন হুলিয়ান আলভারেজ আর লিয়ান্দ্রো পারেদেস। ফাকুন্দো মেদিনা সাইড লাইনে থাকতে পারেন মাসেল ক্র্যাম্পের জন্য, তার পরিবর্তে শুরু করবেন নিকোলাস তালিয়াফিকো। নিকো গঞ্জালেসের অ্যাঙ্কেল টুইস্ট নিয়েও অস্বস্তি আছে টিম ম্যানেজমেন্টের মাঝে। তবে যে স্কোয়াড আছে স্ক্যালোনির হাতে, আপাতত তার উপর ভর করেই কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। এই দলটা শিরোপার জন্য বহু বছর ধরেই দাবিদার, এমনটাই স্বাভাবিক। আমরা আমাদের 4 ম্যাচে জিতেছি, তবে জিতলেও উন্নতির জায়গা রয়েছে। ইজিপ্ট কঠিন প্রতিপক্ষ আর আমরা সতর্ক। ইজিপ্টের কাছে এবারের বিশ্বকাপ এরই মধ্যে মধুর স্মৃতি উপহার দিয়েছে। নকআউট পর্বে প্রথমবারের মতো জয় পাওয়া দলটা ফুরফুরে মেজাজ নিয়ে মাঠে নামবে মেসিদের সামলাতে। একই সঙ্গে দলে মো সালার মতো ফুটবলার তাদের আত্মবিশ্বাসের পালে যোগাচ্ছে বাড়তি হাওয়া। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে পেনাল্টি শুটআউটে জিতে আসা দলটা বেশ সাবধান আর্জেন্টিনাকে নিয়ে। দিন শেষে আর্জেন্টিনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের প্রতি পূর্ণ সম্মান। তবে সম্মান রেখেই বলছি, আমাদেরও নিজস্ব ধরন আছে। তাদের শক্তির জায়গা
জায়গা জানি এবং সামলাতেও প্রস্তুত। এখন পর্যন্ত ইজিপ্টের সঙ্গে 2বার দেখা হয়েছে আর্জেন্টিনার, 2বারই জিতেছে তারা, যার শেষটা এসেছে 2008 সালে ফিফা ফ্রেন্ডলি থেকে 2-0 ব্যবধানে। কেপ ভার্দের বিপক্ষে কঠিন একটা ম্যাচের পর আর্জেন্টিনা এখন বেশ সাবধানী ইজিপ্ট ম্যাচ নিয়ে। এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন লুকা মদ্রিচ, নেইমার এবং ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসিকেও যাতে মধ্যপথে বিদায় নিতে না হয়, এজন্য গুরু দায়িত্বটা পালন করতে হবে তার সতীর্থদের, একই সঙ্গে দৃষ্টি রাখতে হবে টিম ম্যানেজমেন্টকেও। এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মাঠের লড়াই শুরুর আগে আর্জেন্টাইন ফ্যানদের উন্মাদনা শুরু হয়ে গেছে আটলান্টায়। এই মুহূর্তে ম্যাচ ভেন্যুতে আছেন সাজিদ মুস্তাহিদ, সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, আর কিছুক্ষণ পর আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এর ম্যাচে মুখোমুখি হবে ইজিপ্টের। এর মধ্যে দেখেছি আটলান্টা স্টেডিয়ামে প্রচুর দর্শক কিন্তু এসেছেন। আর্জেন্টিনার আমরা দেখেছি এখন পর্যন্ত যেই ভেন্যুগুলোতে খেলা হয়েছে প্রচুর দর্শক সমাগম ছিল, তবে আজকের ম্যাচে ইজিপ্টের অনেক দর্শক এসেছেন। একটা তথ্য জানিয়ে রাখতে চাই, যেটা আমরা দেখছিলাম এর আগে প্রতিবেদনে, অনেক বড় বড় দল কিন্তু এর মধ্যে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। সাউথ আমেরিকান আমি যদি বলি, সাউথ আমেরিকান দলগুলোর মধ্যে দুটো দল এখন পর্যন্ত থেকে আছে, কলম্বিয়া এবং আর্জেন্টিনা, এবং এই দুটো দলের মধ্যে কিন্তু দেখা হতে পারে কিন্তু এই ম্যাচে জয় তুলে নেয় আর্জেন্টিনা দল। আর্জেন্টিনা দলের কথা বলতে হয়, আমরা দেখেছিলাম গত ম্যাচে ফরমেশনে কিছুটা চেঞ্জ এনেছিলেন কেপ ভার্দের বিপক্ষে লিওনেল স্কালোনি। একই সঙ্গে তিনি কিন্তু ইজিপ্টের বিপক্ষে ম্যাচেও তিনি তার ফরমেশনে চেঞ্জ এনেছেন। শুধু তাই না, তিনি একাদশেও কিন্তু 3টে পরিবর্তন এনে আজকে দল মাঠে নামাবেন। লিওনেল মেসি দুর্দান্ত ছন্দে আছেন, এখন পর্যন্ত যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। সেই সঙ্গে বলতে হয় আরেকজনের কথা, তিনি এই ওয়ার্ল্ড কাপে সবগুলো ম্যাচে খেলেছেন এবং বলা যায় যে আর্জেন্টিনার মিডফিল্ডার কিন্তু অন্যতম কান্ডারি অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, তিনিও কিন্তু দলে আছেন। তবে যে 3টে পরিবর্তন এনেছেন লিওনেল স্কালোনি, তার মধ্যে একটি কিন্তু হুলিয়ান আলভারেজ। আমরা দেখেছি প্রথম 4টি ম্যাচেই কিন্তু লতারো মার্টিনেজ স্টার্ট করেছিলেন, কিন্তু প্রত্যাশিত সাফল্য পাননি। অনেক গোলের সুযোগ পেয়েছেন কিন্তু কনভার্ট করতে পেরেছেন মাত্র একটি। সেই তুলনায় হুলিয়ান আলভারেজ প্রত্যেকটি ম্যাচে বদলি হিসেবে কিন্তু নেমেছিলেন, নেমে তিনি খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারেননি। সে কারণেই আমরা দেখেছি আজ তাকে সুযোগ পেয়েছে লিওনেল স্কালোনি। একই সঙ্গে বলতে হয় আর আরেকটি কথা, তিনি লিয়ান্দ্রো পারেদেস তাকে খেলাবেন আজকের ম্যাচে লিওনেল স্কালোনি। বলতে সে কিন্তু রামহরদকে সবকিছু ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা মায়ামিতে। সেই ম্যাচে দেখেছিলাম মায়ামিতে বেশ গরমের কারণে বেশ ভুগতে হয়েছিল। আজ কিন্তু ভর দুপুরে খেলা, এখানকার আটলান্টার সময় দুপুর 12টায় খেলা, আমার পেছনে দেখুন স্টেডিয়াম। তবে আজকের ম্যাচে কিন্তু সেই সমস্যাটা হওয়ার কথা না। আমরা দেখেছি আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলেছে শুধুমাত্র মায়ামির ম্যাচটি কিন্তু কোনো ইনডোর স্টেডিয়াম ছিল না বা এসি স্টেডিয়াম ছিল না। এই আটলান্টা স্টেডিয়ামও কিন্তু ইনডোর, ছাদ থাকে স্টেডিয়াম, এসি রয়েছে, তাদের খেলতে খুব একটা সমস্যা হবে না। এবং আর্জেন্টিনা যতগুলো ম্যাচ কিন্তু খেলেছে আমরা দেখেছি এই ফ্যাসিলিটি থাকে স্টেডিয়ামগুলোতেই খেলেছে এবং তাদেরকে খুব একটা প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে না। আজকের ম্যাচে হয়তো বা তেমন কিছু আমরা দেখবো। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর আটলান্টা থেকে। ম্যাচ ভেন্যু থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। 2 বছর বন্ধ থাকার পর আবারও খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, পর্যায়ক্রমে খুলবে মধ্যপ্রাচ্যের অন্যান্য বাজারও। মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার মালয়েশিয়া। অনিয়ম আর সিন্ডিকেটের অভিযোগ তুলে গেল 2 বছর ধরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছিল দেশটির সরকার। তবে চলমান ছিল ঢাকা কুয়ালালামপুর আলোচনা আর কষাকষি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরেও অগ্রাধিকার পায় দেশটির শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টি। অবশেষে মঙ্গলবার দুপুরে সিলেটে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী দেন সেই কাঙ্ক্ষিত সুখবর। সাংবাদিকদের জানান, সোমবারই খুলে গেছে বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার। গতকালকে দেখছেন তো মালয়েশিয়া ইজ ওপেন। আমি বলছিলাম না জুলাইতে জানান, শুধু মালয়েশিয়াই নয়, পর্যায়ক্রমে খুলবে মধ্যপ্রাচ্যে বন্ধ হয়ে পড়া শ্রমবাজারও। যার দেখুন মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলা পুষ্কমানো হচ্ছে। ইনশাল্লাহ আমরা আমাদের জনগণের পাশে আছি, আমরা আমাদের শ্রমিকদের পাশে আছি। জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ওমানের শ্রমবাজারও উন্মুক্ত করার চেষ্টা চলমান রয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী।
জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। চট্টগ্রাম বন্দর থেকে 4 বছরে আমদানি পণ্য বোঝাই 250 কন্টেইনার উধাও হয়ে যাওয়ার অভিযোগ নিয়ে বন্দরের সঙ্গে কাস্টমস হাউসের টাগ অব ওয়ার শুরু হয়েছে। এ নিয়ে সরকারি দুটি গুরুত্বপূর্ণ সংস্থার মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগের চিঠি চালাচালি। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিদেশ থেকে আমদানি করা যে কোনো পণ্য চট্টগ্রাম বন্দরে আসার পর কাস্টমসের মাধ্যমে শুল্কায়ন সহ নানা প্রক্রিয়া সম্পন্ন হলে ডেলিভারি দেওয়ার রীতি। কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউসের পক্ষ থেকে বন্দরের কাছে দেওয়া এক চিঠিতে এ ধরনের পণ্য বোঝাই 250টি কন্টেনারের হদিস মিলছে না বলে অভিযোগ তোলা হয়। মূলত চোরাচালান, রাজস্ব ফাঁকি সহ সন্দেহজনক পণ্যের গোপন তথ্য থাকায় এসব কন্টেনার খালাস স্থগিত বা লক করে দেওয়া হয়েছিল। ঝুঁকিপূর্ণ যেসব পণ্য চালান থাকে সেটা প্রি হিস্ট্রি দেখা হয়, ইনফরমেশন ঘাটা হয়, বিভিন্ন ধরনের তথ্যপত্র যাচাই বাছাই করেই আসলে লক দেওয়া হয় কোনো কনসাইনমেন্ট। এদিকে বন্দরের তথ্য অনুযায়ী কাস্টমসের অভিযোগ তোলা একটি কন্টেনারও হারিয়ে যায়নি বলে দাবি বন্দরের এ কর্মকর্তার। এ নিয়ে সোমবার সন্ধ্যায় কাস্টমসকে চিঠিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কোনো কন্টেনার বা পণ্য চালান মিসিং এ ধরনের কোনো বিষয় কিন্তু এখানে নেই। কাস্টমস কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট পণ্য চালানের তথ্য আমাদের কাছে জানতে চেয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা বিস্তারিত তথ্য কাস্টমস কর্তৃপক্ষকে জানিয়েছি। আমদানিকৃত পণ্য বোঝাই কন্টেনার হদিস না পাওয়া নিয়ে বন্দর এবং কাস্টমসের এই চিঠি চালাচালিতে উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। কন্টেনার উধাও হওয়ার পেছনে দুষ্টচক্র থাকতে পারে এবং এই দুষ্ট চক্রের সাথে কারা জড়িত, চোরাচালানির সাথে যুক্ত আছে, তারা কিন্তু অনেক সময় কন্টেনারের যে পণ্য, যে পণ্য নিয়ে আসে সেই পণ্যটা সাধারণত তারা ডিক্লেয়ার দেয় না। বছরে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি পণ্য বোঝাই 34 থেকে 35 লাখ কন্টেনার হ্যান্ডেলিং হয়। এসব কন্টেনার বন্দরের প্রবেশ কিংবা ডেলিভারি নিতে অতিক্রম করতে হয় অন্তত 4 স্তরের নিরাপত্তা বলয়। এমনকি চোরাচালান কিংবা শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণার সন্দেহ হলে এসআইকিউ ওয়ার্ল্ড সিস্টেম সফটওয়্যারের পণ্যের ডেলিভারি আটকে দিয়ে কায়িক পরীক্ষা করে কাস্টমস কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিগত সরকারের তৈরি করে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দুপুরে রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। আপনারা সবাই জানেন কি পরিমাণ টাকা এখানে বিদেশে পাচার করা হয়েছে এবং রাষ্ট্রের এইভাবে বঞ্চিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলিকে আমাদের চিহ্নিত করতে হবে। দিনাজপুরে চিকিৎসকের কাছে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তান আহত হয়েছেন বাবা। এদিকে জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে মুচড়ে মারা গেছেন 2 জন। দিনাজপুরে একটি পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার সন্তান আহত হয়েছেন স্বামী। আহত নাজমুলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বনখোর এলাকায় ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। এছাড়া খুলনা সাতক্ষীরা মহাসড়কে বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে 2 ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। ইরানের পবিত্র ধর্মীয় নগরী কোমে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। শোক মিছিলে সমবেত হয়েছেন লাখো মানুষ। কোম থেকে মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। বৃহস্পতিবার দাফন জন্মস্থান মাশহাদে। এদিকে হুমকি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তির আলোচনা শুরু হবে না বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ভারী বর্ষণে পাহাড় ও দেয়াল ধস। চট্টগ্রাম ও কক্সবাজারে প্রাণ গেল 4 জনের। ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে মাইকিং। 50 বছরের রেকর্ড বৃষ্টিতে ডুবল বন্দর নগরী। উৎসবে মাতোয়ারা আকাশী সাদা সমর্থকরা। শিরোপা ধরে রাখার মিশন আর্জেন্টিনার। মিশর বধে ভিন্ন কৌশল স্ক্যালোনির। একাদশে পরিবর্তনের আভাস।
এই ছিল রাতের সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।